নমস্কার বন্ধুরা, কৌশিকী ব্লগের এক নতুন পর্বে সকলকেই স্বাগত জানাই। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আর আজকের দিনটি হচ্ছে অত্যন্ত বিশেষ দিন। আর আজকে আমরা চললাম ভগবান গণেশ ঠাকুরকে আনতে। তো গণেশ ঠাকুরকে আনতে মানে তার যে মাটির বিগ্রহ হয়, মাটির মূর্তি হয়, সেই মাটির মূর্তি নিয়ে আসব। আর এই যে প্রথা আমাদের মাটির মূর্তি নিয়ে এসে পূজন করা আর তারপরে তার বিসর্জন করা, এই প্রথা মোটামুটি ধরে রাখুন 5 থেকে 6 বছর, 6 বছর 7 বছর হতে চললো প্রায়। নন্দিনী তখন অনেক ছোট ছিল, যখন আমরা বোম্বেতেই থাকতাম। বোম্বেতে গণেশ পুজো এত ধুমধাম করে, এত সুন্দর করে হয়। যারা আমার বন্ধুরা বোম্বে থেকে আমাকে দেখছো বা যারা কখনো গণেশ পুজোয় বোম্বে গেছো, তারা তো জানোই যে কী সুন্দর, মানে কলকাতার দুর্গা পুজো আর বোম্বের মুম্বাইয়ের আর কি গণেশ পুজো তুলনাহীন, সত্যিই তুলনাহীন। দারুণ হয়, দারুণ। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গণেশের ভগবানের এত সুন্দর সুন্দর মূর্তি আছে যে চোখ জুড়িয়ে যায়, সত্যি খুব ভালো লাগে। কিন্তু সেই সময় আমি চাকরি করতাম আর গণেশ পুজোর অনেক নিয়ম থাকে। বাড়িতে তাকে দুবেলা ভোগ দেওয়া, তার আরতি করা সময় মতন, যেমন অফিস থেকে ফিরতে আমার রীতিমতন লেট হতো, তো সন্ধ্যের আরতিটা হওয়া খুব মুশকিল হয়ে পড়তো। এইসব কারণে আমি সন্ধ্যে মানে গণেশ পুজো বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি বসিয়ে পুজো করাটা শুরু করিনি। কিন্তু তারপরে যখন নন্দিনী একটু বড় হলো, ওর খুব মনে হতো যে গণেশ পুজো করব, বাড়িতে করব। তো এই করে করে আমরা কি করলাম, মাটি থেকে বাড়িতে নিজের হাতে মূর্তি বানিয়ে প্রথম বছর গণেশ পুজো করেছিলাম। মূর্তিটা বেশ সুন্দর হয়েছিল, প্রথমবার বানিয়েছি, সেই হিসাবে ভালোই হয়েছিল আর কি। যদি ক্লিপস থাকে তাহলে এখানে একটু লাগিয়ে দেবো আমি। তো সেই পুজো করেছিলাম, আর সেই সেই যে শুরু, তখন থেকে আমরা প্রতি বছরই পুজো করি। তো প্রথম 2 বছর আমরা মূর্তি বানিয়েছিলাম নিজেরাই। আর তারপর থেকে দেরাদুন চলে এসেছিলাম। 2-3 বছর পুজোর পরেই আমরা দেরাদুন চলে এসেছিলাম, আর এখানে এসে থেকে আমরা মূর্তি এখান থেকে নিয়ে যাই। এবারে এখানে 2 রকমের মূর্তি পাওয়া যায়। একটা তো হলো বড় বড় মূর্তি থাকবে, মানে ছোটও থাকবে বড়ও থাকবে, পুরো ডিজাইন করা খুব সুন্দর, হালকা। এগুলো প্লাস্টার অফ প্যারিসের হয় মনে হয়, চক মিট্টি, খড়ি মিট্টি কী সব বলে ওরা, যাই হোক একটুখানি, মানে এগুলোর বিসর্জন ঠিক মতন হয় না। আর এই যে মূর্তিগুলো দেখছো, এইগুলো হচ্ছে পিওর মাটির মূর্তি। এটা জলে দিলে সঙ্গে সঙ্গে মানে 1 ঘন্টার মধ্যে পুরো গুলে যায়। আমরা প্রতি বছর এই মূর্তিই নিয়ে আসি, ইকো ফ্রেন্ডলি এবং অত্যন্ত, মানে মানে আমি কি বলবো, আমার ওই সাজানো মূর্তির থেকে এই মূর্তিগুলো কেন কে জানে বেশি সুন্দর লাগে। তো খুব সুন্দর সুন্দর মূর্তি ওখানে ছিল, আমরাও নিয়ে নিচ্ছি। তারপরে এসে ডিনার টিনার বানানো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো আর রেকর্ড করিনি। এরপরে রাত্রেবেলায় বৃষ্টি শুরু হয়েছে, আর হাজব্যান্ড আজকেই রাতে বেরিয়ে যাচ্ছিলেন, সেই জন্যই আমাদের আরও হড়বড় করে বিকেলের মধ্যে গণেশজিকে আনতে যাওয়া। যাই হোক, এই ঝড় জলের মাঝখানেই ওনাকে যেতে হলো। মনটা খুব ভারী হয়ে যায়, ভালো লাগে না। বাড়িতে পুজো থাকলে বা যদি বাড়ির সকলেই থাকে, তাহলে সেই সেই যে আনন্দটা, সেই আনন্দটা কোথাও না কোথাও একটুখানি কমে যায়। কিন্তু কি করব, কাজের যেমন চাপ, যেমন কাজ তেমনি তো করতেই হবে। আর কাজটাকে তো আর অ্যাভয়েড করলে চলবে না। কাজ আমি অ্যাভয়েড করে হয়তো আমি আমার চাকরি ছেড়ে বলেছি আমি আমার ছেলে মেয়েদের দেখবো, ঘর দেখবো, কিন্তু দুজনাই তো আর সে কথা বললে চলবে না। তাহলে ঘরই বা চলে কী করে? সেই জন্য আমি আমার দিকটা হয়তো বন্ধ করে দিয়েছি, কিন্তু স্বামীর দিকটা এখনও, মানে ওনাকে তো কাজ করতেই হবে, চলেই যাচ্ছে। তাই ওনার অফিসের ট্রিপ, ওর কাজই এরকম, অফিসের ট্রিপ চলতেই থাকে, অফিসে নানা রকম ট্রেনিংয়ের কাজ চলতে থাকে। তো যাই হোক, উনি বেরিয়ে পড়লেন। আর আমাদের সোসাইটির নিচেই একটা বড় মানে ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে সোসাইটির নিচেই সবজির একজন, মানে সবজির পুরো অটো নিয়ে, টেম্পু নিয়ে একজন সবজিওয়ালা আসেন। তো প্রতিদিন তিনি আসেন, আর রাত্রেবেলাতেই আসেন, মানে 9টা, 9:30, কোনো দিন 8:30 এরকম। তো যাই হোক, ওটা একটা অনেক সুবিধা। সেই জন্য আমি ভাবলাম যে এখান থেকে সবজিটা নিয়েই যাব। আগে হাজব্যান্ডকে একটু টাটা বাই বাই করে দিই, আর ওনাকে একটু সি অফ করার পর তারপর আমি সবজি নিয়ে তারপরে একদম উপরে যাব। তাহলে আমার আর মাথায় বেশি প্রেশার থাকবে না যে আমাকে আবার বাজার যেতে হবে করে। তো এখানে আবার মানে গাড়ি যদি বুক করা হয় তো গাড়ি আসে না, অটোই আসে, আর বিশেষ করে রাতের দিকে। আর এখান থেকে স্টেশনটা বেশি দূর নয়, হার্ডলি 10-15 মিনিটের রাস্তা হবে, কিন্তু ওই আর কি গাড়ি করা ছাড়া তো উপায় থাকে না। তাই জন্য এখানে এবারে অটোটা বুক করে এবারে উনি বেরিয়ে পড়লেন, আর আমিও একটুখানি ভারী মন নিয়ে ফিরে এসেছি। আর এই যে সমস্ত ফল, সবজি, আলু যা যা আমার ছিল না, সেগুলো, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি। আর এগুলোকে রাত্রেবেলাতে সমস্ত ধুয়ে পরে তারপরে রাখবো। গোল্ডির প্রচুর ঘুম এসে গেছে, ও 10টাতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে এখন মানে হাজব্যান্ড বাইরে গেল বলে অনেকক্ষণ পর্যন্ত জেগেছিল। চলো এবার তোমাদের সঙ্গে পরের দিন সকালবেলায় দেখা হচ্ছে। আর এইটা আমি বানাচ্ছি ঘি
ঘিটা মানে হচ্ছে যে দুধের মালাইটা আমি জমা করে নিই, জমা করে পরে তাতে একটু দই দিয়ে পরে বসিয়ে দিই একদিনের জন্য। একদিন, দুদিন, 3 দিনও রাখা যায়। আর তারপরে সেটাকে মাখন বানিয়ে পরে সেই মাখনটা থেকে ঘি বের করতে হয়। তো আজকের এই যে ঘিটা বের করছি, এটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো বলে, মানে মানে প্রদীপের জন্য যে ঘিটা দরকার হয় সেই ঘিটা বানাচ্ছি। তো ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাবার জন্য ঘরেই ঘি তৈরি হয়ে যায়, এর থেকে আর ভালো কী আছে। এই যে দুধটা গরম হয় তো এটাকে সাধারণ টেম্পারেচারেই ঠান্ডা হতে রেখে দিই। এরপরে যখন ঠান্ডা হয়ে যায় তখন ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দেওয়ার পর পরের দিন সকালে যখন বেরোয় তখন খুব মোটা একটা সুন্দর লেয়ার পড়ে মাখনের। আর চলুন বাইরেটা একবার দেখাই। আজকের আকাশটা একদম পরিষ্কার, আজকে আর কোনো ডিএম নোটিশ নেই। এই জন্য বাচ্চারা স্কুলে গেছে। আমার এখানটা বারান্দাটা ধোয়া মোছা করে একদম পরিষ্কার করে নিয়েছি আমি। আর এই যে আমি কালকে গণেশ এনেছিলাম না, গণেশজির ছোটো একটা মূর্তি, মানে দুটো মূর্তি আমি নিয়েছিলাম। এটা হচ্ছে ছোটো মূর্তিটা, যেটা দিয়ে আমি ব্রতবিধি উপায়ে ভিডিও বানাই। সেই ভিডিওটা আপনারা চাইলে একবার দেখতে পারেন, গণেশজির পুজো কেমনভাবে বাড়িতে করা হয় তার উপরে আমি ওটা আপলোড করেছি অলরেডি ব্রতবিধি উপায়ে আমার হিন্দি চ্যানেলে। আর ওনারকে আমি দর্শনটা করিয়ে দিচ্ছি। কী সুন্দর দেখতে দেখুন, খুব মানে আমি বলছি তো দুটোই আমি ইকো ফ্রেন্ডলি নিয়েছি, দুটোই খুব মিষ্টি দেখতে। যিনি বড় তার দর্শনটা তো আপনাদেরকে আমি নেক্সট ডে করাবো, মানে গণেশ পুজোর দিনে, কিন্তু এনার দর্শনটা আজকেই করিয়ে দিলাম। আর এই আজকে মঙ্গলবার বলে ঠাকুরকে আজকে লাল ড্রেস পরিয়েছি। আর আমার বড় গোপাল রাধারানীর পিওর লাল নেই, তবে লালে সবুজে একটা মিক্স আছে, ওই ড্রেসটাই পরিয়ে নিয়েছি। বাস এবারে আমি পুজোটা করে নেব। পুরো পুজোটা কোনো দিন দেখাবো হয়তো, কিন্তু পুরো পুজোটা যদি দেখাতে যাই তাহলে তো মানে 15-20 মিনিটের ভিডিও খালি পুজো নিয়েই হয়ে যাবে। তো সেই জন্য পুরোটা আর দেখালাম না। আর এই যে ধূপবাতি, এই ধূপবাতিটা অর্ধেকের বেশি প্রায় শেষ হয়ে এসছে। তো এরপরে যখন নবরাত্রি মানে দুর্গা পুজো আসবে তখন একটা নতুন ধূপবাতি কিনে নেবো আমি। সেটাও আবার অনেক দিন চলবে, এখন দিওয়ালিতে অনেক বেশি লাগে। তারপরে দিওয়ালি পেরোলেই কার্তিক মাস শুরু হয়ে যাবে, কার্তিক মাসেও অনেক ধূপ লাগে। তো ধীরে ধীরে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। একটুখানি পুজো পাশা করতে ভালো লাগে তো তাই করি। আর তোমাদের যাদের ভালো লাগে তাদের ব্লগগুলোও দেখতে ভালো লাগবে। তো এই প্রদীপটা জ্বালিয়ে দিলাম, হয়ে গেল। এবারে প্রদীপটা জ্বালানো হয়ে গেলে ধূপটা জ্বালিয়ে দেবো, আরতি করে নেব। সকালবেলার পুজোটা খুব সাধারণভাবেই করি। আর হ্যাঁ, বেশিরভাগ দিনই আমি না ফুলটা পাই না, কিন্তু কোনো বিশেষ দিনে ফুলের ব্যবস্থা নিশ্চয়ই করে রাখি। এখান থেকে ফুলের যে মার্কেটটা সেটা বেশ দূর, ওটা অটোতে করে আলাদা করে যেতে হয়। মানে ডেলিকার এমন নয় যে গাছ থেকে ফুল নিয়ে এলাম অথবা নিচেই বিক্রি করছে উঠিয়ে নিয়ে মানে ওখান থেকে নিয়ে এলাম, কিনে নিয়ে এলাম, এমন অবস্থা নয়। মানে রীতিমতো রেডি হয়ে মার্কেট যেতে হয়। আর আজকে হচ্ছে হরতালিকা তিজ, মানে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই হরতালিকা তিজের পুজো করা হয়। এই দিনকে মহিলারা উপবাস করেন আর বৈবাহিক জীবনের উন্নতির জন্য, স্বামীর দীর্ঘায়ুর জন্য এই ব্রত রেখে থাকেন। আমি এই ব্রত মানে ব্রত রাখি না, উপোস করে থাকি না, কিন্তু মায়ের পুজোটা এই দিন নিশ্চয়ই করি। তো এইভাবে আমার দেখুন ভগবান শিবের একটা শিবলিঙ্গ আছে, মা পার্বতী আছে, তার সাথে নন্দী বাবা রয়েছেন। গণেশ আর লক্ষ্মীর পুজো তো সবথেকে আগেই হয়ে যায়, মন্দিরে পুজোটা ওটা রোজই হচ্ছে। আর এইভাবে তাদেরকে স্নান করাবো। আর যেটুকু আমি আজকে ব্যবস্থা করতে পেরেছি সেই জিনিসগুলো আজকে ভগবান শিবজিকে আমি নিশ্চয়ই চড়াবো। তবে আজকের পুজোটার যেটা বিশেষ নিয়ম হচ্ছে সেটা হচ্ছে মাটির পুরো শিব পরিবার বানানো হয়। এবং যারা উপোস করেন, যারা প্রপারলি যাদের কাছে মানে যারা এই প্রপারলি ব্রতটাকে ফলো করেন, তারা মাটির শিবের পুরো পরিবার তৈরি করে, যেমন আমরা শিবরাত্রিতে পুজো করি ওইভাবেই শিবরাত্রির মতনই পুজোটা করা হয়। তো এখানে আমি আসনটা রেখে দিলাম। আর এই হলো আমার ভগবান শিবের সিংহাসন। তো বলতে পারেন এই সিংহাসনটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর পিতলের তৈরি, বেশ ভারী ওজনদার, বেশ সুন্দর। আর আমার এই সিংহাসনটা এতই ইউনিক, এত ভালো লেগেছিল না, সত্যি খুব বেশি ভালো লেগেছিল। আর পার্বতী মায়ের একটা ছোট্ট চৌকি আমি লিপন আর্ট দিয়ে তৈরি করেছিলাম, এটা আমার নিজের হাতের তৈরি। তো দেখুন কি সুন্দর লাগে দেখতে, মানে আমার তো বেশ ভালোই লাগে, আপনারা বলবেন আপনাদের কেমন লাগে। তো এই ছোট্ট চৌকিটা আমি মা পার্বতীর জন্য তৈরি করেছি। এরকম ছোট ছোট দু একটা চৌকি আরও তৈরি করার ইচ্ছে আছে, দেখি সময় পেলে করব। বেশ সহজ কিন্তু সুন্দর লাগে। আর এই হচ্ছে আমাদের বাড়ির শিবলিঙ্গ স্ফটিকের তৈরি। আর এটা আমার হাজব্যান্ড যখন আমরা মুম্বাইয়ে ছিলাম তখন হরিদ্বার থেকে নিয়ে গেছিলেন, তখন থেকেই আমার কাছে রয়েছে। তো ওনাকেও আমি বসিয়ে দিলাম। এই হলো মা পার্বতী,
পিতলের তৈরি মা পার্বতী। আর এই পার্বতীর মায়ের মূর্তিটা আমরা এখানে এসে পরে দেহরাদুনে এসে পরে এখান থেকেই নিয়েছিলাম। তো এই আমার শিব পার্বতীর জোড়া হয়ে গেল। তার সাথেই নন্দী বাবা, একেও আমি দেহরাদুনের এক দোকান থেকে নিয়েছিলাম, খুব সুন্দর মানে আমার লেগেছিল তখন। তো এই নন্দী বাবাকেও আমি ভগবান শিবের সামনেই বসিয়ে রাখি। তো এই আমাদের শিবের পরিবারের পুজোর জন্য এখানটা আমি সাজিয়ে নিয়েছি। আর এরপরে এক এক করে যে আমি বেলপত্র নিয়ে এসেছি, ধতুরার ছোটো ছোটো ফল পেয়েছি, সেগুলো আমি ভগবানকে অর্পণ করব। আর তার আগে একটা চুনরি আর কি, একটা ওড়না বলতে পারেন, গ্রিন কালারের একটা ওড়না আমি মাকে শ্রাবণ মাস থেকেই এরকমভাবে দিয়ে রেখেছি। তো সেই ওড়নাটা এখনও দেওয়াই আছে, তো এখন আমি ওই ওড়নাটাই আরেকবার দিয়ে দিলাম। এটা নতুন আজকে দিইনি, এটা শ্রাবণ মাস যখন শুরু হয়েছিল তখনই আমি দিয়ে রেখেছিলাম। আর একটা এরকম পিতলের ছোট্ট সিঁদুর কুটো আছে, যেটাতে মা পার্বতীর জন্য সিঁদুর রাখা থাকে। তো এই সিঁদুরটা থেকেই আমি মা পার্বতীকে সিঁদুর পরাই। আজকের দিনে না, যারা উপোস করেন তারা মা পার্বতীকে যতবার সিঁদুর পরান ততবার ওই হাতের আঙুলে যে সিঁদুরটা লেগে থাকে সেটা দিয়ে নিজের স্মৃতিতে ভরে নেয়। তো এতে অখণ্ড সোহাগ, মানে কি বলবো, যেটা অনন্তকাল ধরে মানুষের যে সুখ শান্তি সমৃদ্ধি, তার সঙ্গে স্বামীর উন্নতি, স্বামীর দীর্ঘায়ুর জন্য যে আশীর্বাদ, সেটা মায়ের কাছ থেকে পাওয়া যায়। এরপরে দেখুন এইগুলোই ব্যবস্থা আমি করতে পেরেছি। বেলপাতা, সাদা ফুল, ধুতুরা, এটা হচ্ছে ভাঙের পাতা। তো ভাং পাতা নিচেই পাওয়া যায়, মানে আমাদের সোসাইটিতেই লাগানো হয়েছে, আমার হাজব্যান্ডই লাগিয়েছিলেন, ছোটো মতন একটা গাছ আছে, ওখান থেকে একটা দুটো পাতা কখনো নিয়ে আসি ভগবান শিবকে দেবার জন্য। এখানে সব থেকে আগে এবার আমি চন্দনের টিকাটা করে দেবো চন্দন দিয়ে। আর ত্রিপুণ্ড আঁকা যায়, কিন্তু আমি এখানে একটা গোল ছোট্ট ফোঁটা দিই, কেননা শিবলিঙ্গটা খুব ছোট, তো ত্রিপুণ্ড আমি অত ভালো আঁকতে পারি না, ছোটো মতন মানে অত ছোটোভাবে অত সুন্দর পারি না, তাই জন্য গোল মতন একটা সুন্দর টিকা দিই। আর মাকে সিঁদুর পরাবো, আর পুরো ফুল বেলপাতা যা যা আছে সব কিছুতেই চন্দনটা লাগিয়ে নেবো। এরপরে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, বাস এইটুকুই মন্ত্র বলি, বেশি কিছু জানি না। তো যাই হোক, এইটুকুই মন্ত্র বলতে বলতে ঠাকুরকে আমি একটা একটা করে ধীরে ধীরে সব কিছুই অর্পণ করে দেবো। তো এই দেখুন আমার পুজোটা হয়ে গেল। এইরকমভাবেই ছোটোখাটো করে হোক, যেমন করেই হোক, আমি মানে যত রকম উৎসব অনুষ্ঠান আছে সেই সমস্ত পুজো পাশা উৎসব অনুষ্ঠান চেষ্টা করি বাড়িতে যেন ফেস্টিভ্যাল রূপে পালন করতে পারি, ছোট রূপে হোক বড় রূপে হোক, যেমন করেই হোক। যেহেতু এই ফেস্টিভ্যালটা আমাদের এখানে উপবাস রাখেন না, মানে আমাদের এখানে হরিয়ালি তিজটা বেশি মানানো হয়, হরতালিকা তিজটা না। তো যে কোনো একটা তিজ করা হয়, তো যাদের এখানে হরিয়ালি তিজ হয় তারা হরিয়ালিটা করে, আর কেউ কেউ হরতালিকাটা করে। আপনারা হয়তো দুটোই আপনাদের কাছে হয়তো নতুন, কিন্তু আমার যেহেতু বিয়ে নর্থ ইন্ডিয়াতে হয়েছে, সেহেতু আমার কাছে এগুলো আর নতুন নয়। আর বহুদিন ধরে দুরকম কালচারই ফলো করছি, চেষ্টা করি নিজের কালচারটাকেও ধরে রাখার, আর তার সাথে সাথে স্বামীর কালচারটাকেও আগে নিয়ে যাওয়া। তো আমার পুজোটা হয়ে গেল, আর এখানে এবার আমি ভোগটা লাগিয়ে দেবো। আর ঘিটা তৈরি হয়ে গেছে, ঘিটা আমি ছেঁকে রেখেছি, চলো দেখাচ্ছি কেমন ঘিটা তৈরি হচ্ছে। খুব সুন্দর ঘিটা তৈরি হয়, আর ওটা দিয়ে যখনই মানে কোনো বিশেষ পূজা উৎসব অনুষ্ঠান থাকে, তো ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে হয় তো ঘরের তৈরি ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানো যাবে। তো চলো তোমাদের আমি ঘিটা দেখাচ্ছি। এখন ঘিটা তৈরি হয়ে গেছে, নিচে একটু একটু জমতে শুরু করে দিয়েছে। আর এই দেখো কি সুন্দর ঘি, দেখেছো? একদম শুদ্ধ দেশি গাই ঘি তৈরি হয়ে গেছে। আর এই বাটিটাতে করেই রেখেছি, এখন আমি এটা পরে একটা অন্য জায়গায় সেট করে দেবো। আর এরপরে রান্নাবান্নাটা করে নিয়ে এদিকে আমি একদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, আর একদিকে সেমির একটু পায়েস বানিয়ে দেবো ভাবছি। আর ছেলেমেয়েরা খুব একটা না ভাত খেতে চায় না, ওরা ফেরত এসে রুটি পরোটা মানে আটার জিনিস বেশি খায়, ভাতটা একটু কম খায়। তো যাই হোক, ভাতটা আমি করি, হাজব্যান্ড ঘরে থাকলে আমি ভাতটা করি, মানে রেগুলার বেসিসেই করি, কিন্তু উনি যখন থাকেন না তখন ছেলেমেয়েরা খেতে চায় না, তো আমি নিজের জন্য আর করি না। ওই গোল্ডি খেলে গোল্ডির জন্য করে দিই, বাস, বাকি আর খুব একটা করি না। তো যাই হোক, এই আমার তরকারি হয়ে গেছে, আর এটাকে ঘি দিয়েই ভাজছি। ঘিটা আমার বাড়ির তৈরি ঘি, আমি দেখালাম যে বাড়িতেই আমি করি, ঠাকুরের প্রদীপ জ্বালাবার জন্যই হোক বা বাড়ির পরোটা বানাবার জন্যই হোক, ঘিটিগুলো আমি নিজের বাড়িতেই করে নিই, আমি ঘিটা কিনি না কখনো। আর খুব বেশি দিন অনেকের একটা কোশ্চেন থাকে যে ঘি যখন বানান তখন খুব গন্ধ ওঠে। তো দেখুন, আগার মানে মালাইটা যদি অনেক দিনের বাসি মালাই হয়ে যায়, মানে 3-4 দিন 5 দিন পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি যদি বাসি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে খুব গন্ধ ওঠে। কিন্তু যদি যখন তাজা তাজা মানে 4-5 দিনের মালাই জমিয়ে সেটা থেকে মাখন বের করে যদি ঘি বানান, তাহলে ওটা থেকে খুব মিষ্টি একটা সুন্দর গন্ধ আসে, আর কখনও ওরকম মনে হবে না যে দুর্গন্ধ উঠছে। মানে আমি এত বছর ধরে ঘি বানিয়েছি, আমি কখনও দুর্গন্ধ পাইনি। যাই হোক, আর আটাটা মেখে রেখে যাব।
তো এইবারে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এই ড্রেসটা কটনের তো, পরে খুব আরাম, অনেকদিন ধরে পরছি, বেশ ভালো লাগছে পরে পরে। রান্না হয়ে গেছে, তা আজকে আলু আর ছোলা তরকারি করেছি, তার সাথে সেমির ক্ষীর বানিয়েছি, আর রুটিটা আটাটা মেখে গেছি। ওর আসার পর হাত পা ধুয়ে যখন, তখন আমি একদম গরম গরম রুটিটা করে দেবো। তো এবারে যাচ্ছি আমি ওদেরকে আনতে। এসে পরে এইখানটা পুরো ঠাকুরের জন্য, মানে কালকে যেহেতু গণেশ চতুর্থী, তো আমরা গণেশ চতুর্থীটা করি অনেক দিন হয়ে গেল, মানে প্রায় 5-6 বছরের উপর হয়ে গেল। যখন মুম্বাই থাকতাম তখন থেকেই করতাম। তো ওই গণেশ চতুর্থী পুরো এখানটা সাজাবো, 3 দিনের জন্য রাখি আমরা। আর মানে সাজানোটা কেমন হয়েছে, পুরো পুজোটা কেমন হয়েছে, এটা আমরা গণেশ চতুর্থীর ব্লগেই শেয়ার করবো। তো এই চলো তোমাদের দেখিয়ে দিই। এতটা দুধ রেখে গেলাম, তো এসব পরে আবার এটাতে দুধ দিতে হবে। সেমির পায়েসের এই এক ঝামেলা, মানে একটুখানি থাকার পরেই সঙ্গে সঙ্গে সমস্ত দুধটা টেনে নেয়। যাই হোক, এসব আর আরেকটু ওটাতে দুধ দিয়ে দেবো, একটু নরম হয়ে যাবে, রান্না বান্না। আর ওই দেখো আমি যাব, সেই জন্য আগে থেকেই দরজা আগলে বসে আছে, যেতে দেবে না কাউকে, ও কোথাও যেতে দেবে না, বাস ওখানে এখন দরজা আগলে বসে থাকবে। গল্লি উঠ বাবু, আমাকে যেতে হবে, এখন স্কুল যেতে হবে, নিয়ে আসি ওদেরকে। হ্যাঁ, ও বাবুর দুঃখ হচ্ছে। রেগে গেছে, বুঝতে পারে, সব সব কথা বুঝতে পারে। বললা এখন না আমি স্কুল যাব, স্কুল থেকে নন্দী ধ্রুপদকে নিয়ে আসবো, যেতেই হবে, কোনো উপায় নেই। তাহলে তুই গিয়ে নিয়ে আয়গা, যা জানি আয়গা। খুব রেগে যায়, কেউ কোথাও যাওয়া চলবে না, সবাই ঘরে থাকবে, ও যেমন বাড়িতে থাকে তেমনি সবাই বাড়িতে থাকবে। ওই দেখো ওদেরকে মুখে একদম মুখ গম্ভীর করে বসে আছে। তো চলো ওদেরকে গিয়ে নিয়ে আসি। এসে পরে অনেকগুলো কাজ আছে আজকে, পুরো আমার ইচ্ছা আছে চৌকিটা পুরো সাজিয়ে তৈরি করে রেখে নেবো, কারণ কালকে ওদের আবার স্কুল আছে, জানি না, বলছিল তো ছুটি করবো, কারণ গণেশ চতুর্থীটা ওরা ওদের মানে কি বলবো, যখন থেকে মুম্বাই শুরু করেছে না তখন থেকে অনেক বেশি ওদের মনের সঙ্গে জড়িয়ে আছে। তো ওই দেখি আর কি করবো, আমিও বেশি প্রেশার দেবো না, যদি ওরা না যেতে চায় তাহলে না যাবে, ঘরে একদিন থাকবে। যাই হোক, তো এই কাজগুলো করে নিই, আর তার আগে ছেলেটাকে নিয়ে আসি। দেখো যাবো কী করে, বেরোবো কী করে, সেই তো ভাবছে, ও ওখানে পাহারাদার বসে রয়েছে। তো এখন আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।